দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন, সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনারাও যারা এখন আমার সাথে আছেন এবং ভবিষ্যতে এই অনুষ্ঠানটি দেখবেন, সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, দেশে আমাদের রাজনৈতিক অঙ্গনে এবং স্পেশালি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ডানে বায়ে একটা অস্থিরতা বিরাজ করছে দেশের মধ্যে, এবং এই অস্থিরতার মূল নায়ক হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখন এ ধরনের অস্থিরতার আলোকে কয়েকটা বিষয় আমি এর আগে আলোচনা করেছি আপনাদের সাথে। যেমন ডক্টর ওয়াকারুজ্জামানের টার্গেট হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নেয়া। ডক্টর খলিলুর রহমানকে যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানালেন, ডক্টর খলিলুর রহমান একজন কম্পিটেন্ট, এডুকেটেড, এক্সপেরিয়েন্সড, ওয়েল কানেক্টেড ইন এ ওয়ার্ল্ড স্টেজ। যেই মুহূর্তে উনার মতো একটা ব্যক্তিত্বকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করলেন, ওই মুহূর্তে জেনারেল ওয়াকার দেখলেন তার বানানো একটা পুতুল লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যে বউয়ের ছায়ার ফিতা কিটাতে পারে না, তাকে ওয়াকার নিয়ন্ত্রণ করত। আবার বর্তমানে ভারতের নিয়ন্ত্রিত লেফটেন্যান্ট জেনারেল জাহির তাকে অ্যাড করেছে বিএনপি কে খুশি করার জন্য, একটা কারণে ডক্টর খলিলুর রহমানকে কিভাবে ব্যাড মাউথ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরানো যায়। কারণ ডক্টর খলিলুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়ে প্রথমে কয়েকটা জিনিস ডিমান্ড করেছে। সে ডিমান্ডটা কি? ডক্টর খলিল বলেছে, আমার ডিজিএফআই ব্রিফিং দরকার, আমার এনএসআই ব্রিফিং দরকার, আমার সিআইডি এসবি ব্রিফিং দরকার, আমার সিকিউরিটি ব্রিফিং দরকার, এবং বাংলাদেশের প্রত্যেকটা ইউনিফর্মড এজেন্সিজ ইনক্লুডিং পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, নেভি, এয়ারফোর্স, প্রত্যেকটা ব্রিফিং আমার দরকার। ডক্টর খলিলুর রহমান যখন এ ধরনের ডিমান্ড করে বসলেন, যে ডিমান্ড জেনারেল হাফিজ করে নাই, যে ডিমান্ড জেনারেল জাহির করে নাই, যে ডিমান্ড অন্য কেউ করে নাই, খলিল করে বসছে। এবং খলিল কোনো পা চাটা খেরো না, খলিল কোনো অশিক্ষিত গাবুর না, খলিল কোনো ভারতের পা চাটা গোলাম না। জেনারেল ওয়াকার দেখলেন যেই লোক জাতিসংঘের সর্বোচ্চ পজিশনে চাকরি করেছে, যেই লোক আমেরিকার বিখ্যাত কয়েকটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, হার্ভার্ড থেকে ডক্টরেট করেছে, এবং যেই লোক জাতিসংঘ মহাসচিবের সাথে ক্লোজ, ডক্টর ইউনূসের সাথে ক্লোজ, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ক্লোজ, আইএমএফ এর সাথে ক্লোজ, হিউম্যান রাইটস কমিশন, ইউনাইটেড নেশনস এর সাথে ক্লোজ, জেনারেল ওয়াকার, ভারতের সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী, রাজনাথ সিং, অজিত দোভাল এবং মোদির ঘরের হুদি এদের মাথায় পাগলা ঘন্টি বাজায় দিছে। তারা বলছে যে কোনো মূল্যে ডক্টর খলিলকে ডিসক্রেডিট দিতে হবে, তার নামের উপরে কলঙ্ক জড়াতে হবে, বোঝাতে হবে ডক্টর খলিল বাংলাদেশী নাগরিক না, বলতে হবে খলিল ইনকম্পিটেন্ট, বলতে হবে খলিল খারাপ। র কি করেছে? বিএনপি কে কনভিন্স করেছে খলিলকে যে কোনো মূল্যে সরাতে হবে, খলিল বিদেশি নাগরিক। আবার মীর জাফর ওয়াকার এক কাজ করেছে, অনলাইনের একটা ইন্টারনেট টেলিভিশনের পেজ, যারা তাদেরকে বলে টিভি, ওই টিভি কানাডা থেকে
একটা বাক্স খইলা সকাল সন্ধ্যা বিড়বিড় করে। তার আবার একজন কার্টুন আছে, ওই কার্টুনটা দিয়া ওয়াকারের তাবেদারি করায়, ওয়াকারকে গ্লোরিফাই করায়, এবং ওই কার্টুন ওইখানে বসে বিড়বিড় করে, দিনকে দিন লন্ডনে যায়, বাল ছলে গো বসে বসে আড্ডা মারে, এবং আমারে তারা চিন্তা করে ও মাই গড উনি তো আমারে উলঙ্গ করে দিতেছে। এখন ডক্টর খলিলকে নিয়ে এ ধরনের বিতর্ক যেখানে তৈরি হয়েছে, আমি ডক্টর খলিলের অত্যন্ত পরিচিত পারিবারিকভাবে বন্ধু, স্কুল কলেজের লেখাপড়া সম্পর্কে যিনি খুব ভালো জানেন, আমি এমন এক ব্যক্তিত্বকে আজকে নিমন্ত্রণ করেছি আমার সাথে কথা বলার জন্য। উনি অত্যন্ত ব্যস্ত, ওনার ব্যস্ততার মধ্যেও আমি ওনাকে ডেকেছি। উনি অনেক মেহেরবানি করে আমাকে বলেছে যে উনি কিছুটা সময় আমাকে দিবেন। আজকের আমি আমার এই গেস্টকে আমন্ত্রণ জানাবো। উনি হলেন প্রফেসর এহতেশামুল হক, পেশাগতভাবে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। উনি নিউ ইয়র্কে অবস্থিত, এবং আমাদের সাথে আলোচনায় আরো এক ভাই অংশগ্রহণ করবে। উনি ডক্টর এস এম নওশের আলী, উনি বাংলাদেশের বারডেমে আছে। আসুন আমরা ওনাদের সাথে পরিচিত হই। আমি প্রথমে স্বাগত জানাবো প্রফেসর এহতেশামুল হক। ভাইজান, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার ব্যস্ততম স্কেডিউলের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা কারেকশন করতে চাই জাকব ভাই। কারেকশনটা হলো খলিলুর রহমান হার্ভার্ড না, উনি ছিলেন টাফটস ইউনিভার্সিটিতে ফ্লেচার স্কুল অফ ডিপ্লোমেসি। আমি তখন বস্টন ইউনিভার্সিটিতে পিএইচডি। আমরা ওখানে যাব, আমরা ওনাকে একটু স্বাগত জানাই, তারপর ওই সাবজেক্টটাই আমি আপনাকে প্রশ্ন করব। একটু আপনাকে আপনার কাছে আসছি। ডক্টর এস এম নওশের আলী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনি বাংলাদেশের ব্যস্ততম সময় আমাদের সাথে যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম সমস্ত শুধু দর্শক বৃন্দ এবং আজকের সহ-আলোচক বৃন্দ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আজকে আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। সবাই লাইভে অথবা লাইভের পরে এটা শুনবেন, আপনার সুচিন্তিত মতামত দিবেন। এবার আমি প্রফেসর এহতেশামুল হক আপনার কাছে যাব। উনি ফ্লেচার স্কুল অফ ডিপ্লোমেসি ওখানে লেখাপড়া করেছেন টাফটস ইউনিভার্সিটির আন্ডারে। উনাকে আপনি কতদিন ধরে ছিলেন এহতেশামুল হক সাহেব? রাফলি 60 ইয়ার্স এর কাছাকাছি। আপনি বলছেন 60 বছর? 60। মাই গড। তো আপনি কি ওনার পরিবারের প্রত্যেকটা মানুষকে কি চিনেন আশেপাশে? 3 ভাইকে চিনি। শফিক একটা ভাই আছে, সেও বস্টনে ছিল, কিন্তু আমার সঙ্গে প্রায় 35 বছর ধরে এখন পর্যন্ত যোগাযোগ হয়নি। আশা করি সে আমাদের অনুষ্ঠান দেখে যোগাযোগ করবেন। আর স্বপনের সঙ্গে আমার লাস্ট কথা, সরি, স্বপন হলো ডক্টর খলিলুর রহমানের নিক নেম। ওকে। আমি স্বপন হিসাবে বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রবলেম হলো আজকে থেকে প্রায় 46 বছর, অগাস্টের 7 তারিখ 1980 আমরা প্রায় 2 দিন আগে পরে আমেরিকায় আসছি পড়াশোনা করতে। আমিও তখন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম, স্বপনও পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ছিল। আমাদের বলতে গেলে আমরা একটা ফ্যামিলির মতো, একটা ফ্যামিলির আলাদা বৃন্তের মধ্যে আমরা ছিলাম। আমাদের কারো তখন তেমন টাকা পয়সা ছিল না, কারণ আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, গ্রাজুয়েট স্টুডেন্ট। তো তখন থেকে বেসিক্যালি আমাদের আরো ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। ছাত্র জীবনে সে অলওয়েজ আমার কম্পিটিটর ছিলেন, কিন্তু আমি কোনো সময় ওর সঙ্গে পারতাম না, কারণ এই স্বপন বাংলাতে লেটার পেয়ে মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করছে দুবারেই। পরবর্তী পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টে থেকে সে বিএ অনার্স এবং মাস্টার ডিগ্রিতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়। এর এক ফাঁকে সে বিসিএস পরীক্ষা দিয়েছিল, যেটা আমরা জানতাম না, পরে পরীক্ষা দেওয়ার পরে জানতে পারলাম। এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, কিচ্ছু হয়নি, এবং সে মানে কোনো প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিয়ে প্রথম হয়।
তো যাই হোক, এই সবকিছু মিলিয়ে আমরা যখন প্র্যাকটিক্যালি গ্রো আপ করি, আমার বয়স তখন 23, 23.5, স্বপনের বয়স তাই 23, 23.5। আমরা যখন বস্টনে ছিলাম আজকে থেকে প্রায় 45 বছর প্লাস আগে, তো আমি প্র্যাকটিক্যালি আমরা দেখছি যে লাইফস্টাইলটা স্পিন করে কিভাবে। আমি যখন লাস্ট কথা বলছি প্রায় 1.5 মাস আগে, তখনও ওর সম্পর্কে বিতর্কে শেষ নাই। সবচেয়ে বড় বিতর্ক হলো তাকে ক্লেম করা হচ্ছে সে ইউএস সিটিজেন। যারা ক্লেম করতেছে তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা দয়া করে প্রমাণ দিন, 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিন। ইদার ইউ পুট আপ অর ইউ শাট আপ। মাঝখানে আমাদের বলার কিছু নাই। আপনারা আমার বন্ধুদেরকে নিয়ে কমেন্ট করবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুলবো, এটা হতে পারে না। যাই হোক, আমি জানি আজকের এই অনুষ্ঠানের পরে অনেক অনেক নেগেটিভ কমেন্টস আসবে। কেন নেগেটিভ কমেন্টস আসবে? যেহেতু আমি ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করি, বহু লোককে আমি আমার অফিস থেকে গুড বাই এবং গুড লাক বলেছি। কারণ প্রবলেমটা হলো যদি না জেনে শুনে কমেন্ট করে, এর চাইতে ভয়ানক কিছু হতে পারে না। আপনারা যদি ডক্টর খলিলুর রহমান সম্পর্কে প্রশ্ন করতে চান, জাকির মিল্টন ভাই ওনার টিভি স্টেশনের মাধ্যমে করতে পারেন, অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে করতে পারেন। আমাদের বলার কিছু নাই। তবে একটি বক্তব্য রাখতে চাই, যে আপনারা প্রমাণ করেন দয়া করে। বিশেষ করে সালাউদ্দিন সাহেব, বিএনপির যে ভদ্রলোক আছেন, উনি যে অতিরিক্ত বাড়াবাড়ি এবং অতিরঞ্জিত এবং অ্যাগ্রেসিভ ওয়েতে কথা বলতেছেন, মেক শিওর that he put where his mouth is. He must prove it beyond reasonable doubt যে ডক্টর খলিলুর রহমান আমেরিকার নাগরিক। আপনারা যদি প্রমাণ করতে না পারেন, সালাউদ্দিন সাহেব আপনাকে বিশেষ করে বলছি অ্যাড্রেস করে, আপনি হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন, আমার প্ল্যাটফর্ম, আমার ফোন নাম্বার ইজ অলওয়েজ ওপেন। আই এম অলওয়েজ ওপেন টু পাবলিক ক্রিটিসিজম। যেহেতু পাবলিকের জনতার জন্য কাজ করে যাচ্ছে। যেমন নিউ ইয়র্কে আমার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অফিসে বয়স হলো প্রায় 30+ ইয়ার্স। জাকির মিল্টন ভাইকেও আমি চিনি অ্যাটলিস্ট 2000+ ইয়ার থেকে, প্রায় 24 বছর ধরে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, ওনার পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। তো যেটা বলতে চাই যে জাকির মিল্টন ভাই হি ইজ ভেরি অ্যাগ্রেসিভ, ভালো, কিন্তু উনি যে হিট এবং যে রেডিয়েশন নিয়ে সমাজ সেবা করে যাচ্ছেন, এটা অন্য কেউ হলে অনেক আগেই দরজা বন্ধ করে দিত। তো যাই হোক, আমি আবারও বলতেছি, আপনাদেরকে যারা ডক্টর খলিলুর রহমানকে নিয়ে মন্তব্য করতে চান, আগে তার সম্পর্কে জানুন, তার পরিবার সম্পর্কে জানুন, তারপরে আপনারা কথা বলতে আসেন। প্রফেসর হক, আমি জানতে চাচ্ছি, আপনি আর উনি যখন আপনারা 80-র দশকে আপনারা প্রথম দেখা হয়েছে, লেখাপড়া করেছেন, এর মধ্যে এতদিন উনি আমেরিকায় থেকেছে। উনি যদি, আপনি আমেরিকার নাগরিক হয়েছেন না, আপনি কি আমেরিকান সিটিজেন? জি, অনেক দিনের পুরনো সিটিজেন। অনেক দিনের আমেরিকান সিটিজেন। উনি যদি আমেরিকান সিটিজেন হতেন, উনি যদি কখনো আমেরিকান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতো, আপনি তো বহু লোকজনদের আমেরিকান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন, দেন না? জি, কয়েক হাজার তো হবেই। কয়েক হাজারকে আপনি আমেরিকান সিটিজেন বানাইছেন। ভাই আলহামদুলিল্লাহ, আমিও প্রায় 3.5 থেকে 4,000 বাংলাদেশিকে আমেরিকান সিটিজেন আমিও অ্যাপ্লাই করে বানিয়ে দিয়েছি। এখন যেহেতু ডক্টর খলিল আপনার পারিবারিক বন্ধু, আপনারা একত্রে থেকেছেন, পাশাপাশি থেকেছেন, লেখাপড়া করেছেন, খলিলুর রহমান সাহেব যদি সিটিজেনশিপের জন্য কোথাও অ্যাপ্লাই করত এবং এই বিষয়ে কোনো কিছু করত, উনি কি আপনার সাথে যোগাযোগ করতেন না করতেন না? ডেফিনেটলি করতেন, ডেফিনেটলি। এগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। সে বরাবরই বলে আসছে স্টুডেন্ট লাইফ থেকে যে সে পড়াশোনা শেষ করে সে আবার সিভিল সার্ভিসে ফিরে যাবে। ওর বড় ভাই ছিলেন, ওর বড় ভাই ফরেন সার্ভিসে কাজ করতেন। তো ওরা 2 ভাই ফরেন সার্ভিসে ছিল। ওদের দেশের বাড়ি, গ্রামের বাড়ি ঢাকার মানিকগঞ্জে। ওরা শান্তিনগরে, মগবাজার শান্তিনগর এলাকায় ওদের একটা বাড়ি ছিল, ওই বাড়িতে ওরা থাকতেন। ওরা অনেকগুলা ভাই বোন, 3টা ভাইয়ের কথা আমি জানি, আমার মনে হয় 5 ভাই বা 6 ভাই হবেন। আর ছোটবেলায় ওদের মা মারা যান। ওদের বাবা এবং বড় ভাইরা অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করছে, এবং শুধু মানুষ না, সুপারম্যান হয়েছে এক একজন।
ডক্টর খলিলুর রহমানের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, তার যে অ্যাপটিটিউড আছে, আমি অ্যাটলিস্ট হাফ এ ডজন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, ইউএসএআইডি, ডিপার্টমেন্ট অফ স্টেট, ইউএসএআইডি, ওয়ার্ল্ড ব্যাংক এন্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে যারা কাজ করেছেন তাদের অনেকের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এবং প্রত্যেক পুরুষ এবং মহিলার এক বাক্যে তার সম্পর্কে ভালো ছাড়া খারাপ কেউ বলে নাই। কিন্তু ইদানিং কালে দেখতে পাচ্ছি বাংলাদেশের কতিপয় পলিটিক্যাল দুষ্কৃতিকারী, আমি তাদের বলবো, যেমন একজন হলো সালাউদ্দিন আহমেদ, সে যেভাবে যে অ্যাটিটিউড নিয়ে কথাবার্তাগুলো বলে যাচ্ছেন, আমি তাকে জানাবো যে আপনি এগুলা ইমিডিয়েটলি বন্ধ করেন, আর না হলে আপনাকে তার জন্য দায়িত্ব নিতে হবে। ডক্টর প্রফেসর হক, আপনাকে আমি সালাউদ্দিন সম্পর্কে বলি। 2015 সালে হাসিনা সরকারের সহায়তায় একটা গুমের নাটক করেছে। কারণ গুমের নাটকটা করেছে, তার বিরুদ্ধে 2007 সালে একটা মামলা হয়েছে। সে ৭৫,০০০ পাউন্ড ঘুষ নিয়েছে সে যখন প্রতিমন্ত্রী ছিল। আচ্ছা, সে বিভিন্ন জায়গায় ঘুষ খেয়েছে, দুর্নীতিতে জড়িত, স্বজনপ্রীতিতে জড়িত, বিভিন্ন অপকর্মে জড়িত। যখন সে টের পেয়েছে তাকে গ্রেফতার করবে, তখন সে মনিরুল ইসলাম এসবির এবং বিভিন্ন লোকজনের সহায়তায় ঠিক বাংলাদেশ থেকে পালানোর একটা রাস্তা উনি খুঁজছিলেন, এবং ওই রাস্তায় তিনি ভারতে গিয়ে পৌঁছেছেন। কোথায় থেকেছেন? মেঘালয়, সিকিমে, শিলংয়ে। আচ্ছা, এবং বাংলাদেশের কর্তৃপক্ষকে সে বলেছে, এখানে জানানো হয়েছে, তার বউকে দিয়ে ড্রামা করা হয়েছে যে উনি শিলংয়ে গ্রেপ্তার অবস্থায় আছে। এখন মজার কথা, উনি শিলংয়ের একটা বাংলোতে ছিল, পুরা বাংলোটা ভাড়া নেওয়া। এই পুরা বাংলোটার ভাড়া দিত বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত সবচেয়ে বড় মানি লন্ডারিং লোক এস আলমের ওই সাইফুল আলম ওই বাড়িটা ভাড়া নিছিল, এবং ওই বাড়ির ভাড়া সাইফুল আলম দিত। এখন আপনি দেখলে অবাক হবেন, যেই বাড়িতে সালাউদ্দিন রাজকীয় জীবন যাপন করছে, আমি আপনাকে একটা ছবি দেখাই, একটা হোটেলে। এই লোক ওখানে থেকে বাংলাদেশিদেরকে বুঝাইছে বাংলাদেশে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি টুটু ভাই, বাই দ্য ওয়ে দর্শকবৃন্দ, প্রফেসর এতেশামুল হক, উনার একটা ডাকনাম আছে, ডক্টর খলিলের যেমন ডাকনাম আছে স্বপন, ভাইয়ের যেমন এতেশামুল হক উনার নাম, ওনাকে আমরা টুটু ভাই হিসাবে জানি। টুটু ভাই, আপনাকে আমি জিজ্ঞাসা করি, আমেরিকায় কোনো একজন ইলিগাল ইমিগ্রেন্টকে যদি আটক করা হয় যে তুমি অবৈধভাবে আমেরিকায় ঢুকেছ, এরপরে ওই আটককৃত ব্যক্তি আইসকে যদি বলে আমি ভলান্টারি ডিপার্চার নিতে চাই, তোমরা আমারে ছাইরা দাও, এরপরে তারে কি কেউ বছরের পর বছর আমেরিকা আটকায় রাখবে, না তাকে যেতে দিবে? যেতে দিবে। তাকে এত বাইন্দা রাখবে না কেউ। কেউ যদি বলে আমি ভলান্টিয়ারি সাইন করতেছি। জি, ঠিক কারেক্ট। আচ্ছা, ভারতেরও একই নিয়ম। কেউ যদি অবৈধভাবে ভারতে প্রবেশ করে তাইলে কি হয়? ভারতে কেউ যদি বলে আমি ভলান্টারি ডিপার্চারে বাংলাদেশে ব্যাক করব, তাহলে তাকে বাংলাদেশে ব্যাক করাবে। সে বাংলাদেশে ব্যাক না করে ওখানে জমিদারি। এখন এই লোক যখন ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কু করার চেষ্টা করেছে, ওই কু ফেল করেছে, ওই কু সফল হয় নাই। যখন এই কুটা সফল না হয়েছে, টুটু ভাই আপনি অবাক হবেন, এই সালাউদ্দিন দুর্নীতিগ্রস্ত একটা আপাদমস্তক ভণ্ড সালাউদ্দিন দেখেন কি মন্তব্য করছে গতকাল। বলে ডক্টর খলিলকে পদত্যাগ করতে হবে। কেন? কারণ খলিল নাকি আমেরিকার নাগরিক। আচ্ছা টুটু ভাই, কোন একটা লোক নিজে বলে যে আমার কোনো বিদেশি নাগরিকত্ব নাই, আমার কোনো বিদেশি নাগরিকত্ব নাই, আমার নাগরিকত্ব শুধু বাংলাদেশের, এর পরেও যদি কন্টিনিউয়াসলি তাকে
এরপরে কি টুটু ভাই কারো সন্দেহ থাকার কথা? আপনি যাকে 60 বছর ধরে চিনেন এবং আপনি মোর দেন শিওর সে আমেরিকান সিটিজেন না, এই বিষয়টা নিয়ে বিতর্কের কি কোনো কিছু আছে? আমি মনে করি নাই, কিন্তু সমস্যাটা হলো আমি কি বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে আপনি তো যে কোনো লোকের নাগরিকত্ব, গ্রিন কার্ড এগুলা পেতে পারেন। টুটু ভাই, for your information, we already made a FOIA request and we were being advised by USCIS official with my attorney that Dr. Khalilur Rahman is not US citizen. এখন আমি পেপারটা পেয়ে যাব, আগামী সপ্তাহে আমি পেপার পেয়ে যাব যে হি ইজ নট আমেরিকান সিটিজেন। কিন্তু এরপরে সমস্যাটা এখানে না টুটু ভাই, সমস্যাটা হচ্ছে রয়ের স্বার্থ রক্ষা করা, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণটা ওয়াকারের হাতে রাখার জন্য ডক্টর খলিলকে ওখান থেকে অপসারণের চেষ্টা চালানো হচ্ছে। সমস্যাটা ওখানে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের একজন সম্মানিত শিক্ষিত নাগরিক, দূরদর্শী নাগরিক, অভিজ্ঞতা সম্পন্ন নাগরিক ডক্টর খলিলের উপরে এ ধরনের অপবাদ লাগানোকে আপনি কতটা ফেয়ার মনে করেন? একেবারেই ফেয়ার না, একেবারেই ফেয়ার না। ফেয়ার না দেখেই অনেক চিন্তা ভাবনা করে আমি আপনার প্রোগ্রামে আসছি। কারণ আমি আপনাকে বারবার বলতে যাচ্ছি, আজকে থেকে প্রায় 10-15 বছর আগে আপনি জানতাম, তখন আমরা একই বিল্ডিং এ থাকতাম। 2008-এ যখন 1/11 ঘটবে বা ওই অবস্থার মধ্যে, তো আপনি তো জানেন যে ডাক্তার মোমেন বস্টনে আমাদের সঙ্গে শিক্ষকতা করছেন, আমার রুমমেট ছিলেন ডক্টর মোমেন। সে যে আমেরিকান সিটিজেন এটা তো আপনি জানতেন? খুব ভালো করে জানতাম, খুব ভালো করে জানতাম, এবং অনেকবার উনি আমার সঙ্গে ট্রাভেল করছেন। তো উনার সাথেও আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। অগাস্ট 7, 1980-তে আমি প্রথমবার যখন আমেরিকায় আসলাম, তখন উনি এবং উনার ওয়াইফ এবং ছোট বাচ্চা 1.5 বছর বয়স, ওনারা 3 দিন গেছিলেন আমাকে রিসিভ করতে লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বস্টনে। তো ওনাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ব্যক্তিগতভাবে ওয়ার্ম। যেদিন থেকে উনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব পেলেন, নতুন জব পেলেন, তারপরের দিন থেকে উনি আর আমাকে চেনে না বা আমার কাউকে চেনে না। তো ওনার সঙ্গে আবার সম্পর্ক স্থাপন হয়েছে ভেরি রিসেন্টলি, 3 মাস আগে। নট 3 মাস ভাই, গত নভেম্বর মাসে আমি যখন ঢাকায় গেছিলাম 1 মাসের জন্য, 4 উইকস এর জন্য, তখন ওনার চাকরি ছিল না। তো আমাদের আরেক ক্লাসমেট জনাব ফারুক, উনি তিতাস গ্যাসের জিএম হিসেবে রিটায়ার করছেন। তো ফারুক বললো, আরে মোমেন তো এখানে আছে। আমি বললাম, কোথায়? তুই একটু ওয়েট কর, এখানে বস। আর সেটা ছিল ফাউন্ডেশন, বেঙ্গল ফাউন্ডেশনে। তো কয়েক সেকেন্ডের মধ্যে ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান সাহেব, যাকে আমি চিনি না, জীবনে কোনোদিন দেখিও নাই, সে বললো যে, টুটু ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, আমি অমুক বলতেছি। আমি ওকে, ফোনটা একটু ধরেন, আপনি একজনের সাথে কথা বলেন। তো কথা বলতেছি, তখন দেখলাম যে ওই পার থেকে মোমেন সাহেবের কণ্ঠস্বর বেশি আসলো। আমি বললাম যে, মোমেন ভাই আপনি আমাকে চিনলেন না বা ভুলে গেছেন এত তাড়াতাড়ি? মাত্র এই 15 বছরের ব্যবধানে সব ভুলে গেলেন, সব সম্পর্ক শেষ? তো এইভাবে যারা প্রতারিত হয়, যারা প্রতারিত হন, ওদের একটা জাস্টিফাইবল গ্রাউন্ডস তৈরি করতে হয়। আরেকটা কথা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে 6 দফা আন্দোলনের সময় এবং আগরতলা ষড়যন্ত্র মামলার 32 নম্বর আসামি ছিল আমার মামা মাহবুব চৌধুরী। ওনার আপন শালী বিয়ে করছে প্রফেসর ইউনুস, এবং তখন আওয়ামী লীগের যখন সবাই জেলখানায়, শেখ মুজিবুর রহমান সহ জেলখানায় ছিলেন, তখন জানেন বাংলাদেশ আওয়ামী লীগ কে চালাইছে? আপনি বলতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগের কে? না, প্লিজ বলেন আমাদেরকে। ওকে, বাংলাদেশ আওয়ামী লীগের তখন লিড করছেন আমিনা বেগম নামে এক মহিলা। আপনি তার সন্তান? আমি তার ছোট ছেলে। এখন কথা হচ্ছে, এখন আমাকে যদি, আমি জন্ম মায়ের পেটের থেকে বেরিয়ে আসছি পলিটিশিয়ানের বাচ্চা হিসাবে, তো রাজনীতিতে কিছুটা বুঝি, মোটামুটি ভালোই বুঝতে পারি, হয়তো রিয়েক্ট করি না, বা সেটা হচ্ছে আলাদা জিনিস। কারণ আমার জীবনে, এক একজনের জীবনে একটা গোল থাকে। আমার জীবনের গোল ছিল যে আমি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করব। সেটা আপনাদের দোয়ায়, জবাবটা তো আপনি জানেন ভালো করে।
তো এখন আমি স্বপন আমরা যখন আলাদা হয়ে যাই ব্যক্তিগতভাবে, আমি চলে আসছি টিচিং এবং পরবর্তী পর্যায়ে গত 30 বছর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফার্মের মালিক হয়ে, কারণ আমি আপনার পাশাপাশি 25 বছর প্লাস কাটিয়ে দিলাম ভালো মন্দ চড়াই উতরাই করে। এখন পর্যন্ত আমরা একই, আপনি যদি জোরে ব্রিদিং করেন ওটা আমাকে ইমপ্যাক্ট করে, আপনাকে যদি কেউ গালি দেয় সেটা আমাকে এফেক্ট করে, অ্যাডভার্সলি এফেক্ট করে, আমার পুরো ফ্যামিলিকে এফেক্ট করে। এটা তো মানে সবার সাথে তো আমাদের সম্পর্ক নাই, আছে, কিন্তু আপনার সঙ্গে তো আমাদের সম্পর্ক যায় নাই, বরং আরো বেশি ডিপ রুটেড হয়েছে। এখন সমস্যাটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের জন্য 2008 সনে লোগার্ডিয়া কমিউনিটি কলেজের হল ভাড়া করা হয়েছিল। আওয়ামী লীগের তথাকথিত নেতৃবৃন্দ আসে, আমি তখন লোগার্ডিয়া ওখানকার ফ্যাকাল্টিতে ছিলাম, আর ফ্যাকাল্টির জন্য ভাড়া হলো মানে $1,550 বা $50, এবং রেগুলার ভাড়া করতে গেলে ওটার ভাড়া হলো $15,500। জ্যাকব ভাই ভালো করেই জানে ওই অবস্থায় শেখ হাসিনা তখন বিরোধী দলের নেত্রী ছিলেন, ওই $1,550 আমি আজ পর্যন্ত ফেরত পাইনি, কারণ ওটা আমাকে বলা হয়েছিল যে আমরা আপনার টাকাটা দিয়ে দেব। তো ওইভাবে যারা এত বড় ভণ্ডামি করতে পারে, আজ পর্যন্ত কোনোদিন শেখ হাসিনা ভুলেও আমার জানা মতো একবারও আমার মায়ের নামটা মুখ দিয়ে নেয়নি, একবারও, নট ইভেন ফর ওয়ান্স। এবং আপনারা ভেরিফাই করতে পারেন যে আমি সত্যি কথা বলতেছি কি মিথ্যা কথা বলতেছি। আমি অনেক মহিলাদেরকে প্রশ্ন করি, আপনারা যারা বা তোমরা যারা মহিলা আওয়ামী লীগ করো বাংলাদেশে, সে মহিলা আওয়ামী লীগের সসটা কে, সেটা বানাইছিল কে? কেউ বলতে পারে না, একজনের মুখের দিকে তাকায় বলে শেখ মুজিবুর রহমান বানাইছে, শেখ সাহেব বানাইছে, বঙ্গবন্ধু বানাইছে। বললেন না, বঙ্গবন্ধু বানায়নি কেউ, মানে এটা আমার মায়ের গড়া প্রতিষ্ঠান। আমি টুটু ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিল আপনার মা? কারেক্ট। মাই গড, 100% কারেক্ট। অর্থাৎ আমিনা বেগম, ওনার নাম ছিল আমিনা বেগম? জি, ভালো নাম ছিল আমিনা খাতুন, খাতুন না বেগম হয়ে গেছে। ওকে, তো বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সন্তান আজকের আমাদের সাথে নওশের ভাই, এটা একটা ঐতিহাসিক দিক। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা তার সন্তান আমাদের সাথে আজকের কথা বলছে, আজকের ভেরিফাই করছে ডক্টর খলিল সম্পর্কে, যাকে সে 60 বছর ধরে জানে। আচ্ছা নওশের ভাই, আপনি কি খলিল ভাইকে কোনো কোশ্চেন করতে চান এই প্রসঙ্গে? আপনার মনের ভিতরে কি কোনো সন্দেহ কাজ করে যে ডক্টর খলিল আমেরিকার নাগরিক না, বাংলাদেশের নাগরিক ছাড়া ডক্টর খলিল সম্পর্কে আপনার কোনো কিউরিসিটি কাজ করে কিনা যে আপনি টুটু ভাইকে জিজ্ঞাসা করবেন? ডক্টর খলিল সম্বন্ধে আমরা একটা জিনিস জানতে পারছিলাম যে 2001 সালে একটা ঘটনা ঘটছিল, আপনার ওই যে লতিফুর রহমান। নওশের ভাই, ওইটার উত্তর আমার কাছে আছে, আমি ওইটা নিয়ে কথা বলবো, কিন্তু আপনি নাগরিকত্ব নিয়ে আপনি এই কথাটা কোনো কিছু জানতে চান কিনা? আর আরেকটা কথা ডক্টর নওশের আলী, এই টুটু ভাই খলিল সাহেবরা যদি 60 বছর চিনে, তার বড় ভাইকে, ছোট ভাইকে, বউকে, বাচ্চা কাচ্চাকে, কোন বাসায় থাকতো, লেখাপড়া কতটুকু, ডাক নাম। আর আরেকটা কথা হচ্ছে, এই টুটু ভাই যে ফাইন্যান্সিয়াল সার্ভিসে ইনভলভ, ওখান থেকে হাজারো বাংলাদেশিদের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে, সিটিজেন বানাইছে। এখন খলিল সাহেব যদি আমেরিকার নাগরিক হইতো তাহলে একটা লোককে ব্যবহার করতে, এবং ওই লোকটার নাম হয়েছে এহতেশামুল হক। সে বলছে যে খলিল সাহেব জীবনে ইন্টারেস্ট দেখায় না, সে বলছে লেখাপড়া শেষ করবে এবং শেষ করে বাংলাদেশের পাবলিক সার্ভিসে চলে যাবে। এরপরে কি কারো কোনো সন্দেহ থাকার অবকাশ আছে কিনা ডক্টর এস এম নওশের আলী? তাহলে মানে আমি একটু ক্লিয়ারিফাই করে জানতে চাই, এতদিন তাহলে উনি ইউএসএ তে কি স্ট্যাটাসে ছিলেন? উনি ইউএসএ তে ওনার মানে স্ট্যাটাসটা কি ছিল? উত্তর দেই আপনাকে। আমেরিকায় যদি কারো গ্রিন কার্ড থাকে, সে বছরের পর বছর সে থাকতে পারে, তাকে কিছু করতে হয় না, খালি একটা কাজ করতে হয়, গ্রিন কার্ড এক্সপায়ারেশনের আগে গ্রিন কার্ডটা রিনিউ করতে হয়। এটারে বলে পার্মানেন্ট রেসিডেন্স। এবং উনি জাতিসংঘের আনটাগের সর্বোচ্চ পজিশনে উনি ছিলেন,
উনি জাতিসংঘের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের উনি হেড ছিলেন, সর্বোচ্চ পজিশনে ছিলেন, উনি জেনেভায় ছিলেন, উনি নিউ ইয়র্কে ছিলেন জাতিসংঘ সদর দপ্তরে, কিন্তু উনি কখনই আমেরিকান সিটিজেন হয় নাই। উনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়। এই যে আরেকটা, এই যে অনলাইনের এক চিটটা হারামজাদা আছে ওয়াকারের গাবুর, সে বলছে তার টুটু ভাই আপনি শুনলে হাসবেন, বলছে তার ফ্লেচার স্কুল অফ গভর্নেন্স ওইখানে ডিগ্রিটা নাকি ভুয়া। মানে হারামজাদা, এই হারামজাদা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি স্টার্ট লুজিং মাই টেম্পার। আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত, এবং আমার ফ্যামিলি থেকে যেটা বলা হয়েছে যে জ্যাকব মিল্টন ভাই কিভাবে ওই লোকের প্রোগ্রাম করে বা কেন করে, কি কারণে করে। আমি বললাম ওটার জবাবটা আমি দিতে পারবো না, ওটার জবাবটা ওনাকে জিজ্ঞেস করেন, উনি দেবে, ওটা আমি দিতে পারবো না, বিকজ আই এম ভেরি অ্যানয়েড। আচ্ছা, এই হারামজাদা চিকনা গত 3-4 দিন ধরে বলার চেষ্টা করতেছে ওনার ডক্টর খলিলুর রহমানের শিক্ষাগত যোগ্যতা নাকি ভুয়া। আপনি কি কোনো কিছু রেসপন্ড করবেন টুটু ভাই? আমি কি বলবো, আমার মনে হয় ওই যে চিকনার কথা বললেন সে নিজেই ভুয়া, সে 100% ভুয়া, বোগাস জার্নালিস্ট। সঠিক তথ্য না দিয়ে এই ধরনের লোকের সম্পর্কে মন্তব্য করা, যে কোনো কারোর বিরুদ্ধে মন্তব্য করাটা আমি মনে করি এটা অপ্রাসঙ্গিক। এগুলো কোনো অবস্থাতেই করা উচিত না, যে কারণে আপনার অনুষ্ঠানে আসছে আজকে। ইটস লাইক স্লটারিং, এটা বলাটা একেবারেই ঠিক না।